2009 থেকে 2022 সাল পর্যন্ত একটা ডেটা আছে যেখানে প্রায় 2,500-এর বেশি মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এ হত্যা করা হয়েছে। এবং এছাড়াও গুমের শিকার হয়েছেন হাজারো মানুষ। আমি যখন দেখলাম যে বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে, আমি তো এটা বেশ ক্লোজলি ফলো করছি। আমি এক্সপেক্ট করছিলাম শুরুর থেকে তারা একটা একটা করে ধাপে ধাপে করে যারা দোষী এদের প্রত্যেককে তারা বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবে। কিন্তু দেখলাম যে এখানে দুটো কেসকে সিঙ্গেল আউট করা হয়েছে। একটা ব্রিগেডিয়ার আজমির কেসটি এবং আরেকটি হচ্ছে মীর আরমান হোসেনের কেস। দুজনই অত্যন্ত কষ্টকর অভিজ্ঞতার মাঝখান দিয়ে গিয়েছেন, আট আট থেকে নয়, লাইক প্রায় 8 বছরের মতো। এবং তারা জীবিত অবস্থায় আল্লাহর রহমতে তাদের পরিবারের কাছে ফেরত গেছেন। আমার এটা কনসার্ন যে লোকগুলো ফেরত আসে নাই, যেমন চৌধুরী আলম, ইলিয়াস আলী, এই লোকগুলার কেসগুলো আপনারা কেন প্রথমে প্রায়োরিটাইজ করলেন না? কি কারণে প্রায়োরিটাইজ করলেন না? এগুলাতে, এই ঘটনাগুলো তো এর আগে হয়েছে। তাহলে এটা তো একটা সুষ্ঠু বিচার আমরা এক্সপেক্ট করছিলাম। আমরা চাচ্ছিলাম যেন ঘটনাগুলা ক্রোনোলজিক্যালি আসে। আপনি 2009-এর ঘটনা আগে ট্রিট করবেন নাকি 2012-এর ঘটনা আগে ট্রিট করবেন, 2012 আগে ট্রিট করবেন নাকি 2016 আগে ট্রিট করবেন? এই সিদ্ধান্তটা কারা নিয়েছে, কেন নিয়েছে, এটা আমার মনে হয় আইডেন্টিফাই করা উচিত। এবং সেনা কর্মকর্তাদের বিচার, আপনি যখন সামরিক বাহিনীতে চাকরি করেন, এটা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং যে আপনার বিচার সামরিক আইন অনুযায়ী হবে। এখন সামরিক বাহিনীর সদস্যরা যখন কোনো ভিন্ন বাহিনীতে যায়, ডিজিএফআই তে যায় অথবা র্যাবে যায়, তখন তাদেরকে সামরিক বাহিনীর সংশ্লিষ্ট হিসেবে বিবেচনা করা যায় কিনা, সেটা আমার মনে হয় যারা বিচারিক কাজের সাথে যুক্ত আছেন তাদের দেখতে হবে। এবং আহ, এই প্রক্রিয়ার সাথে যারাই জড়িত তাদেরকে তো অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এখন সামরিক আইনে অনেক কিছুর বিচার করা সম্ভব, এবং আবার যখন এখানে সিভিল বডি ইনভলভ হয়ে যায়, তখন সেগুলার বিচার করতে গেলে ইউল হ্যাভ টু ইনভলভ সিভিল কোর্ট। তো আমার মনে হয় যেহেতু এটা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন, এখানে সকলের মতামতের ভিত্তিতে এমন কিছু পদক্ষেপ নেওয়া উচিত যেখানে ভিকটিম ফ্যামিলি যারা সাফার করেছেন এনারাও স্যাটিসফাইড হন, যাদেরকে আপনি ট্রায়ালে নিচ্ছেন এদের যে ডিফেন্স আছে